কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? একটু কমেন্ট করে জানালে একটু সুবিধা হবে আমার জন্য, যে আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট। আমরা আরেকটু ওয়েট করি 1-2 মিনিট, সবাই একটু জয়েন করুক। সবাই একটু আস্তে আস্তে জয়েন করুক। স্পষ্ট শোনা যাচ্ছে মনে হয়। আমরা আস্তে আস্তে শুরু করি তাহলে, অনেকেই মোটামুটি অ্যাড হয়েছেন দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ডাক্তার শারমিন সাত্তার। আমি আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি মাইক্রোবায়োলজিতে কেয়ার মেডিকেল কলেজে। আমার অনেক স্টুডেন্টরাও আছে এই গ্রুপে। তো আমি যেটা শুরু করতে যাচ্ছি, আমি আসলে আজকে একটু ইমিউনোলজি নিয়ে কথা বলবো। ইমিউনোলজি তো একটা ভাস্ট সাবজেক্ট। তো আপনাদের থার্ড প্রফ যারা দিবেন বা পোস্ট গ্রাজুয়েশন করবেন, তাদেরও তো ইমিউনোলজি লাগে মোটামুটি। তো সেই হিসেবে আপনাদের ইমিউনোলজিটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট মাইক্রোবায়োলজির আন্ডারে, তাই না? তো আমরা একটু ইমিউনোলজির ইন্ট্রোডাকশনটা আজকে একটু দেখবো, আর কি কি সেলস ইমিউনোলজিতে কাজ করে বা সেগুলোর ফাংশন কি, এগুলা একটু আমরা আজকে একটু দেখবো। আপনারা একটু আমার সাথে কোঅপারেট করেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন অফ ইমিউনোলজি দিয়ে শুরু করি। ইমিউনোলজি ইন্ট্রোডাকশন যদি আমরা শুরু করি, প্রথমেই হচ্ছে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইমিউনিটি, তাই না? হোয়াট ইজ ইমিউনিটি? প্রথমে আমরা ইমিউনোলজি ডেফিনিশনটা একটু দেখে নেই। এগুলো আসলে আমার লেকচারগুলো এমন ভাবে তৈরি করা যে যারা থার্ড প্রফ অ্যাপিয়ার করবেন আপনাদের মধ্যে, তাদের কাজে লাগবে। হয়তো এসএকিউ এমসিকিউ বেসড কিছু কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো কোশ্চেনের অ্যান্সার গুলা ওভাবে সাজানো আর কি। তো প্রথমে আমাদের একটা কোয়েশ্চেন থাকে, হোয়াট ইজ ইমিউনিটি অ্যান্ড ক্লাসিফাই ইমিউনিটি, এরকম একটা কোয়েশ্চেন থাকে আমাদের থার্ড প্রফের এসিকিউতে। তো হোয়াট ইজ ইমিউনিটি যদি আমরা বলি, তাহলে দেখেন যে এখানে কি বলা হয়েছে, ইমিউনিটি ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস that are involved in recognition, neutralization, destruction and expulsion of any substance that are recognized as non-self or foreign, and the effect of which can be either beneficial or harmful. তাহলে ইমিউনিটিটা কি? এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যেটা হচ্ছে আমাদের কিসে হেল্প করবে? রিকগনিশন, নিউট্রালাইজেশন এন্ড destruction and expulsion of any substance, and that have to be foreign to our body, non-self, not self. Self tissue হলে হবে না, non-self হতে হবে, and the effect of which can be either beneficial, ইফেক্টটা আমাদের জন্য বেনিফিশিয়ালও হতে পারে, আবার ইফেক্টটা অনেক সময় আমাদের জন্য হার্মফুলও হতে পারে। ঠিক আছে, তো বেনিফিশিয়াল কখন? বেনিফিশিয়াল হচ্ছে যখন হচ্ছে আপনার ইমিউন সিস্টেম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরো দৃঢ় করবে এবং আপনার ভেতরে যে ইনফেকশনটা হয়েছে সেটাকে প্রিভেন্ট করে সেটাকে ডিস্ট্রয় করে দিবে, তখন সেটা হবে বেনিফিশিয়াল ইফেক্ট। আর হার্মফুল ইফেক্ট কখন হবে? হার্মফুল ইফেক্ট হবে অনেক অনেক রকমই হতে পারে হার্মফুল ইফেক্ট, যেমন হচ্ছে আপনার অটোইমিউন ডিজিজ হতে পারে আমাদের বিভিন্ন রকম। অনেক সময় ইমিউন সিস্টেমটা কাজ না করলে আমাদের বিভিন্ন ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হতে পারে। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের হার্মফুল হতে পারে ইফেক্টটা। ঠিক আছে, তারপরে এখন আরেকটা কোশ্চেন আমরা ফেস করি থার্ড প্রফে, ক্লাসিফাই ইমিউনিটি।
ক্লাসিফিকেশন যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি, মেইনলি ইনেট ইমিউনিটি এন্ড আরেকটা হচ্ছে আপনার অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটিটা কি? এটা হচ্ছে নন স্পেসিফিক, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি? সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক। ঠিক আছে, তো ইনেট ইমিউনিটির আন্ডারে এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করব, হিউমোরাল এন্ড সেল মেডিয়েটেড। আবার অ্যাকোয়ার্ডটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে হিউমেরাল আর সেল মেডিয়েটেড। তো ইনেটের আন্ডারে দেখেন হিউমেরালের মধ্যে যদি আমরা বলি কি কি এখানে আমাদের কি কি অংশগ্রহণ করতে পারে, কোন কোন জিনিসগুলো অংশগ্রহণ করতে পারে। নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা, এটাও কিন্তু আমাদের বডিতে যেসব নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে ওগুলা হচ্ছে আমাদের ইমিউনিটি দিয়ে থাকে। ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো ইনেট ইমিউনিটি। আমাদের বডিতে কমপ্লিমেন্ট সিস্টেম আছে, আপনারা অনেকেই জানেন। তো সেই কমপ্লিমেন্ট সিস্টেমটা কিন্তু আমাদেরকে ইনেট ইমিউনিটি দেবে। আরেকটা জিনিস আছে আপনারা দেখতে পারেন ইন্টারফেরন, ইন্টারফেরনটা আমাদের ইনেট ইমিউনিটি দেবে। এগুলো হচ্ছে হিউমোরাল ইমিউনিটির আন্ডারে। এরপরে দেখেন ইনেটের আন্ডারে আমরা আরেকটা ক্লাসিফাই করব সেল মেডিয়েটেড। সেল মেডিয়েটের মধ্যে আমরা কি কি দেখব, এখানে কি কি সেল পার্টিসিপেট করবে এটার আন্ডারে। একটা হচ্ছে ম্যাক্রোফেজেস এন্ড ন্যাচারাল কিলার সেলস, এই সেলগুলো আমাদের ইনেট ইমিউনিটি দিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখেন অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর স্পেসিফিক ইমিউনিটি। এখানে হচ্ছে আমাদের এটাকেও আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে আপনার হিউমোরাল ইমিউনিটি আর একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি। তো হিউমোরালের মধ্যে আমাদের পার্টিসিপেট করবে হচ্ছে বি লিম্ফোসাইট, আর সেল মেডিয়েটের মধ্যে আমাদের এখানে পার্টিসিপেট করবে টি লিম্ফোসাইটস। টি লিম্ফোসাইটসটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হেল্পার টি সেলস আর একটা হচ্ছে আপনার সাইটোটক্সিক টি সেলস। তো আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে এইভাবে কোশ্চেন গুলো আসে যে ক্লাসিফাই হোয়াট ইজ ইমিউনিটি এন্ড ক্লাসিফাই ইমিউনিটি। এইটুকু লিখলে মোটামুটি একটা ভালো কিন্তু নাম্বার পাওয়া যায় আমাদের এসিকিউতে, এত সময়ও থাকে না। তো আমার এগুলো একটু শর্টকাটেই করা। এখন দেখেন আরেকটা কোশ্চেন আপনাদের ফেস করতে হয়, আপনারা জানেন গত কয়েক বছরের কোশ্চেন গুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে একটা কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনেট ইমিউনিটি এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এরকম একটা কোশ্চেন কিন্তু আমাদের থাকে প্রফে, তাই না? তো এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে কিন্তু আমাদের টেবিল আকারে লিখতে হয়। টেবিল করে এক পাশে ইনেট আর এক পাশে অ্যাকোয়ার্ড লিখে আমাদের কিছু পয়েন্টস নোট আউট করতে হয়। তো সেই পয়েন্টস গুলো আপনারা এখান থেকে সাজাতে পারেন। ইনেটের মধ্যে কি কি আছে আমি পরে অ্যাকোয়ার্ডটা দেখাচ্ছি, ওখানের মধ্যে কি কি আছে এরকম করে আপনারা একটা টেবিল আকারে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে পারেন। তো ইনেট ইমিউনিটিটা কিরকম? ইনেট ইমিউনিটিটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি, যেটা হচ্ছে একদম আপনার বাই বর্ন আমরা পেয়ে থাকি, একদম জন্ম থেকে যেটা পেয়ে থাকি। and the resistance that exists prior to exposure to any microbes and it is non-specific, এটা কোনো অর্গানিজমের প্রতি স্পেসিফিক না, and effective immediately after exposure to microbes that does not improve after exposure to the organism. There is no memory and it acts as the first line of defense. তো একটা অর্গানিজম যখন আপনার বডিতে প্রথম ঢুকবে তাহলে কোন ইমিউনিটিটা আপনার প্রথম কাজ করবে? সেটা হচ্ছে আপনার ইনেট ইমিউনিটি, যেটা আপনি বাই বর্ন অ্যাকোয়ার করে থাকেন, ন্যাচারাল যে ইমিউনিটিটা আপনার বডিতে আছে সেটা। আর এখানকার কি কি সেলস গুলো বা কি কি বডির কোন কোন সেলস গুলো ইনেট ইমিউনিটিতে পার্টিসিপেট করে এটা আমি একটু আগেই দেখিয়েছি। এরপরে what are the components of innate immunity, এটাও কিন্তু আমাদের এসএকিউ এর একটা কোশ্চেন। আপনারা যদি প্রফ কোশ্চেন গুলো ঘেটে থাকেন গত কয়েক বছরে, এই কোশ্চেনটাও কিন্তু কয়েকবার এসেছে, what are the components of innate immunity। ঠিক আছে, তো what are the components of innate immunity, এখানে আপনারা দেখেন এখানে কি কি আছে। keratin layer of the intact skin, lysozyme of the tear, respiratory cilia, low pH of stomach and vagina, then alveolar macrophages, defensin, normal flora of throat, colon and vagina, and complement system of the body. আরো অনেক আছে। এই লেকচারগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে আপনারা যদি এটা রেফারেন্স যে থাকেন তাহলে আমি বলবো রিভিউ লেন্স। আপনারা জানেন যে রিভিউ লেন্সের একদম লেটেস্ট যে এডিশনটা এসেছে আপনারা কিন্তু ওই বইটা ফলো করতে পারেন, খুব ভালো। ওই বই থেকেই আসলে ম্যাক্সিমাম ইমিউনোলজি চ্যাপ্টারটা এত সুন্দর করে দেওয়া আছে, ওখানে ইমিউনোলজি চ্যাপ্টার গুলো আপনারা ওই বইটা ফলো করতে পারেন। অথবা আরো বাস যদি আপনারা পড়তে চান তাহলে কুবি ইমিউনোলজি একটা আছে, কুবি KUBY,
আপনারা যারা একটু বেশি ইন্টারেস্টেড ওই বইটাও আপনারা দেখতে পারেন। তো আর কি কি কম্পোনেন্টস আছে দেখেন, ইন্টারফেরন, ন্যাচারাল কিলার সেলস, ম্যাক্রোফেজেস, ডেনড্রাইটিক সেলস, নিউট্রোফিল, ট্রান্সফেরিন, ল্যাক্টোফেরিন, ফিভার এন্ড ইনফ্লামেটরি রেসপন্স। আমি কি খুব তাড়াতাড়ি যাচ্ছি কিনা আমি আসলে বুঝতে পারছি না, আমি কি আরেকটু স্লো বলবো নাকি আরেকটু তাড়াতাড়ি বলবো, আপনারা একটু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের সুবিধা যেভাবে হয়। তো ইনেট ইমিউনিটির কম্পোনেন্টস গুলো কি কি আমরা একটু দেখে নিলাম, কি কি আছে আবার একটু দেখি। কেরাটিন লেয়ার অফ ইনট্যাক্ট স্কিন, লাইসোজাইম অফ টিয়ার, রেসপিরেটরি সিলিয়া, স্টমাক, low pH of stomach and vagina, alveolar macrophages, defensin, normal flora of throat, colon and vagina, complement system, then interferon, natural killer cells, macrophages, dendritic cells, neutrophil, lactoferrin, ট্রান্সফেরিন, ফিভার, ইনফ্লামেটরি রেসপন্স। তাহলে এগুলো হচ্ছে আপনার কম্পোনেন্টস অফ ইনেট ইমিউন সিস্টেম। এরপরে আপনারা দেখেন যে ইনেট ইমিউনিটির পাশাপাশি আমি একটা কোশ্চেন একটু আগে বলেছিলাম যে আপনাদের থার্ড প্রফে কিন্তু এই কোশ্চেনটা থাকে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটির মধ্যে আপনারা ওই আগের যে পয়েন্টস গুলো আমি দেখিয়েছি ওগুলো যদি অ্যাড করেন, তার পাশাপাশি অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আপনারা এই পয়েন্টস গুলো অ্যাড করতে পারেন, ছক করে আরেক পাশে এই পয়েন্টস গুলো অ্যাড করতে পারেন। অ্যাকোয়ার্ড ইমিউনিটির আরেকটা নাম যদি প্রফে অনেক সময় ভাইভাতে আমাদের জিজ্ঞেস করে যে another name of acquired immunity, তখন আপনারা বলবেন যে অ্যাডাপটিভ, acquired or adaptive immunity। ঠিক আছে? তো what is acquired immunity এটা যদি বলে তাহলে কি বলতে পারেন? অ্যাডাপটিভ ইমিউনিটিটা কি? অ্যাডাপটিভ ইমিউনিটিটা হচ্ছে it is the immunity that develops after exposure to an antigen। ইনেট ইমিউনিটি ছিল যে ইমিউনিটিটা আপনার বাই বর্ন আপনি পেয়েছেন সেটা, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি কোনটা, সেটা হচ্ছে আপনার আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন। অ্যান্টিজেন এখানে কোনটা, এনি ভাইরাস পার্টিকেল হতে পারে, এনি ব্যাকটেরিয়া হতে পারে, আর এনি ফাঙ্গাস হতে পারে। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি? দ্যাট ডেভেলপস আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন। And that is specific. Acquired immunity is specific and it improve upon repeated exposure. Repeated exposure এর পরে অ্যাডাপটিভ ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা বৃদ্ধি পায়, অনেক বেশি বেড়ে যায়। একবার ইনফেকশন হওয়ার পরে সেকেন্ড টাইম যখন ইনফেকশন হয় তখন আপনার ফার্স্ট টাইম যে আপনার ইমিউন রেসপন্সটা হয় তার থেকে সেকেন্ড টাইম ইমিউন রেসপন্সটা আরো বেশি ভালো হয়, তাহলে এটা ইমপ্রুভ করে আস্তে আস্তে। ইট হ্যাজ লং টার্ম মেমোরি। একবার একটা পার্টিকেল আর অ্যান্টিজেন যদি আপনার বডিতে ঢোকে, সেটা এগেইনস্টে যে ইমিউন সিস্টেমটা আপনার কাজ করে এটাকে অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারে বডি। এটা হচ্ছে আপনার অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য লং টার্ম একটা মেমোরি তৈরি করতে পারে। অ্যান্ড ইট ইজ মেডিয়েটেড বাই মেইনলি লিম্ফোসাইটস। আপনারা জানেন যে দুই রকমের লিম্ফোসাইটস আছে, টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আপনার মেডিয়েটেড হচ্ছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট দিয়ে, এবং এটা কি, এটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে বডি। ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করবে আপনার ইনেট ইমিউনিটিটা, আর সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করবে আপনার অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ ইমিউনিটিটা। এটা মোটামুটি আমার মনে হয় একটু একটু হলেও বোঝা গিয়েছে হোয়াট ইজ ইনেট ইমিউনিটি এন্ড হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এর থেকেও যদি আপনি সহজভাবে মনে রাখতে চান তাহলে আপনি বলতে পারেন যে ইনেট ইমিউনিটিটা আপনার বাইবর্ন প্রেজেন্ট থাকে আমাদের বডিতে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আফটার এক্সপোজার টু এনি ভাইরাস অর ব্যাকটেরিয়া যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটিটা আপনার নন স্পেসিফিক, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা একদম স্পেসিফিক, যে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেইনস্টে স্পেসিফিক্যালি ইমিউনিটিটা প্রোডিউসড হয়। ইনেট ইমিউনিটিতে কোনো মেমোরি থাকে না, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে মেমোরি তৈরি হয় বডিতে। ইনেট ইমিউনিটির কোনো ইমপ্রুভমেন্ট নাই, এটা প্রথমবার যেরকম হয়েছিল প্রথম অ্যাটাকে সেকেন্ড অ্যাটাকেও সেম রকম হবে। অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আপনার ইমপ্রুভমেন্টটা হতে থাকবে আস্তে আস্তে, বা আরো বেশি ভালো হতে থাকবে রিপিটেড এক্সপোজারে। ইনেট ইমিউনিটিটা মেইনটেইনড হচ্ছে মেইনলি আপনার বডির কিছু সেলস যেগুলো আমি দেখিয়েছি, ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, কমপ্লিমেন্টস, নরমাল ফ্লোরা অফ দ্য বডি, এগুলো দিয়ে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আপনার মেডিয়েটেড হবে লিম্ফোসাইটস দিয়ে, মেইনলি টি লিম্ফোসাইটস এন্ড বি লিম্ফোসাইটস দিয়ে। ইনেট ইমিউনিটিটা আপনার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করবে বডির,
আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আপনার সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে বডির কাজ করবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনারা দেখবেন, এই কোশ্চেনটাও খুব বেশি আসে। আসলে ইমিউনোলজির আপনারা জানেন যে আমাদের মাইক্রোবায়োলজিতে 4টা গ্রুপ থাকে প্রফে, থার্ড প্রফে। তো একদম লাস্ট যে গ্রুপটা ডি গ্রুপ, সেই গ্রুপে ইমিউনোলজি থেকে আমাদের কিছু কোশ্চেন থাকে, ইমিউনোলজি এবং মাইকোলজি মানে ফাঙ্গাস থেকে। তো সেখানে দেখা যায় 2টা বা 3টা কোশ্চেন আপনার ইমিউনোলজি থেকে থাকে। এই কোশ্চেন গুলো কিন্তু বারবার রিপিটেড হয় যে ডিফারেন্স বিটুইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ইমিউনিটি এন্ড প্যাসিভ ইমিউনিটি, এই কোশ্চেন গুলো বারবার রিপিটেড হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি, এরপরে আমি দেখাবো হোয়াট ইজ প্যাসিভ ইমিউনিটি। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটিটা কি এটা দেখেন একটু। Active immunity, it is that type of acquired immunity. It is one type of acquired immunity. আমরা একটু আগে যে দেখলাম acquired immunity, active immunity টা কিন্তু এক ধরনের acquired immunity, ঠিক আছে? So it is that type of acquired immunity where resistance is induced after contact with foreign antigen. It is that type of acquired immunity where resistance is induced after contact with foreign antigen. And the resistance is long term. Resistance টা অনেক দিন থাকে, একদম ইয়ার্স পর্যন্ত থাকতে পারে, এবং অনসেটটা খুবই স্লো অনসেট হয় রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? এরপরে দেখেন কিভাবে, এই কোশ্চেনটাও আপনার ভাইভাতে জিজ্ঞেস করে, হাউ অ্যাক্টিভ ইমিউনিটি ইজ প্রোডিউসড। এই কোশ্চেনটা কিন্তু ভাইভাতে আপনাদের ফেস করতে হতে পারে, কিভাবে প্রোডিউসড হয় অ্যাক্টিভ ইমিউনিটি। আপনি যখন অ্যাক্টিভ ইমিউনিটিটা কি এটা বললেন, তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে অ্যাক্টিভ ইমিউনিটি আপনার বডিতে তৈরি হচ্ছে। এটা যদি আপনাকে জিজ্ঞেস করে, তখন আপনি এই এক্সাম্পল গুলা দিতে পারেন। এখানে দেখেন যে ফলোইং এনি ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ইনফেকশন অর ফলোইং এনি ইমিউনাইজেশন উইথ অ্যান অ্যান্টিজেন, ঠিক আছে? এসবের পরে আমাদের বডিতে অ্যাক্টিভ ইমিউনিটিটা তৈরি হয়। ক্লিনিক্যাল ইনফেকশন কি কি হতে পারে, এগুলো আবার এমসিকিউ তে আসে, এখানে শুধু কয়েকটা দেওয়া হয়েছে, আপনারা একটু দেখতে পারেন। এখানে বইয়ের রেফারেন্সটা আমি বললাম যে রিভিউ লেন্স থেকে নেওয়া হয়েছে, যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন গুলো আমরা এখানে আলোচনা করছি মেইনলি। তো বইয়ের এক্সাম্পল গুলো এখানে দেওয়া হয়েছে, আপনাদের বইয়ে দেখবেন যে আছে চিকেন পক্স, রুবেলা, মিজলস। শুধুমাত্র ক্লিনিক্যাল ইনফেকশন গুলাতেই কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটি হবে না, আরো অনেক আছে, এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি কয়েকটা বই থেকে, চিকেন পক্স, রুবেলা এন্ড মিজলস। Then following any subclinical or inapparent infection যেমন পোলিও, ডিপথেরিয়া, and following any immunization with an antigen, যে কোনো ইমিউনাইজেশনের পরেও আমাদের অ্যাক্টিভ ইমিউনিটিটা প্রোডিউসড হয় বডিতে। একটা হচ্ছে ক্লিনিক্যাল ইনফেকশন, সাবক্লিনিক্যাল ইনফেকশন, or following any immunization. আচ্ছা, এরপরে আপনারা দেখেন যে প্যাসিভ ইমিউনিটিটা কি। প্যাসিভ ইমিউনিটি জাস্ট ওইটার রিভার্স যদি আপনি চিন্তা করেন, it is that type of acquired immunity where preformed antibodies introduced into a host to produce any immunity. তো প্যাসিভ ইমিউনিটি হচ্ছে এমন একটা ইমিউনিটি, এটাও এক ধরনের অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি দুটোই কিন্তু আপনার অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা ক্লাসিফিকেশন। তো প্যাসিভ ইমিউনিটিটা কি, এটা that type of acquired immunity where preformed antibody is introduced into a host to produce immunity. এখানে আপনার ইমিউনিটিটা তৈরি হওয়ার জন্য একটা প্রিফর্মড অ্যান্টিবডি, প্রিফর্মড মানে কি আগে থেকে তৈরি করা একটা অ্যান্টিবডি আপনার বডিতে ঢুকিয়ে দিতে হবে প্যাসিভ ইমিউনিটি তৈরি হওয়ার জন্য। এটাই বলা হয়েছে যে প্যাসিভ ইমিউনিটিটা তৈরি হওয়ার জন্য আগে থেকে তো বাইরে মানে শরীরের বাইরে থেকে তৈরি করে একটা অ্যান্টিবডি, যেটাকে আমরা বলছি প্রিফর্মড অ্যান্টিবডি, সেটা আপনার বডিতে ঢুকিয়ে দিতে হবে, এরপরেই আপনার বডিতে প্যাসিভ ইমিউনিটি প্রডিউসড হবে, ঠিক আছে? এখানে ইমিউনিটিটা একদম দেওয়ার, ধরেন একটা জিনিস ইনজেকশন করার সাথে সাথে বডিতে ইনজেক্ট করার সাথে সাথে ইমিডিয়েটলি আপনার বডিতে প্যাসিভ ইমিউনিটিটা তৈরি হচ্ছে, ইমিডিয়েটলি অ্যাভেলেবল। কিন্তু এটার একটা কি, এটা হচ্ছে শর্ট ডিউরেশন, এটা অল্প সময় ধরে আপনার বডিতে থাকবে। অ্যাক্টিভ ইমিউনিটিটা যেমন অনেক দিন ধরে আপনার বডিতে থাকে, প্যাসিভ ইমিউনিটিটা হচ্ছে আপনার শর্ট ডিউরেশন, মান্থস, মানে কয়েক মাস পর্যন্ত আপনার বডিতে এটা কার্যকারিতাটা থাকে। এটা কিভাবে তৈরি হচ্ছে, ওই যে বললাম যে প্রিফর্মড একটা অ্যান্টিবডি যদি আপনার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটু দেখেন। বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবডি এগেইনস্ট ডিপথেরিয়া, টিটেনাস, আপনারা অনেকেই শুনেছেন এটিএস,
এটিএস ইনজেকশন দেই আমরা অনেক সময় লোহা জাতীয় কোনো কিছুর সাথে আপনার হাত বা পা কেটে গেলে আমরা অনেক সময় বলি যে এটিএস ইনজেকশন দিতে, অ্যান্টি টেটানাস সিরাম এটিএস অথবা অ্যান্টি ডিপথেরিয়া সিরাম এডিএস। এগুলো দেওয়ার পরে আপনার বডিতে প্যাসিভ ইমিউনিটি তৈরি হয় সাথে সাথে বডিতে। এছাড়া আরেকটা ন্যাচারাল প্রসেসে আপনার হতে পারে প্যাসিভ ইমিউনিটিটা, সেটা কি? সেটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি যদি ফিটাসে যায় সেক্ষেত্রেও আপনার বডিতে প্যাসিভ ইমিউনিটিটা তৈরি হতে পারে। তো আমি যখন ইমিউনোলজির মধ্যে অ্যান্টিবডি একটা ক্লাস নিব তখন আপনারা দেখবেন যে অ্যান্টিবডির ক্লাসিফিকেশন আছে কিছু, সেগুলো আমি পরে বলবো। এখন আপাতত এইটুকুই জেনে রাখেন যে ম্যাটারনাল অ্যান্টিবডি যেটা ফিটাসে যায় সেটা কোনটা? ইমিউনোগ্লোবিউলিন জি। এটা হচ্ছে আপনার একটা ম্যাটারনাল অ্যান্টিবডি যেটা ফিটাসে যেতে পারে। আরেকটা যেতে পারে ব্রেস্ট মিল্কের মাধ্যমে, সেটা কি? ইমিউনোগ্লোবিউলিন এ। একটা হচ্ছে প্লাসেন্টা দিয়ে যাবে ফিটাসের শরীরে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। আর একটা হচ্ছে আপনার ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যেতে পারে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আপনার এর জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ তে এই কোশ্চেনটা খুব বেশি আসে। হাউ অ্যাক্টিভ ইমিউনিটি ইজ প্রোডিউসড, হাউ প্যাসিভ ইমিউনিটি ইজ প্রোডিউসড, অথবা আপনি ভাইভা বোর্ডেও এই কোশ্চেনগুলো খুব জিজ্ঞেস করে কিভাবে অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হয় আপনার বডিতে, কিভাবে প্যাসিভ ইমিউনিটি তৈরি হয় আপনার বডিতে। তাহলে এই কোশ্চেনগুলো আপনারা এখান থেকে অ্যান্সার করতে পারেন। আমার মনে হয় একটুখানি আইডিয়া তো হয়েছে আপনাদের অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি। এখানে আসলে একটা কমেন্ট এসেছে যে আরো ডিটেইলস আলোচনা করা যায় কিনা। আসলে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে না এর থেকে ডিটেইলস আসলে অতটা লাগে না, এইটুকু মোটামুটি জানলেই হয়। পোস্ট গ্রাজুয়েশনেও ইমিউনোলজি থেকে অল্প কিছু কোশ্চেন আসে, তো মোটামুটি এইটুকু জানলেই আপনার ইমিউনোলজির অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশনটা কভার হয়। হোয়াট ইজ প্যাসিভ ইমিউনিটি, হোয়াট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি, হাউ দে আর প্রোডিউসড। এরপর আপনি দেখেন আরেকটা জিনিস এখানে আমি দেখিয়েছি, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম। কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম আমাদের মাইক্রোবায়োলজির কোশ্চেনগুলো 5 করে থাকে, 5 মার্কস থাকে এক একটা কোশ্চেনে এসকিউতে। তো মোটামুটি প্রতিটা কোশ্চেন এরকম করে মানে এতটুকু লিখলেই এনাফ। মোটামুটি এর থেকে আসলে সময় পাওয়া যায় না এর থেকে বেশি লেখার। তো যখন আপনার এই কোশ্চেনটা আসবে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম, কম্পোনেন্টস গুলো আপনার এতটুকু লিখলেই কিন্তু এনাফ। তিনটা কম্পোনেন্টস এর ভেতরে আমরা আলোচনা করেছি। দেখেন হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম, এখানে আমরা দেখিয়েছি সেলুলার কম্পোনেন্টস, দেন সলিউবল কম্পোনেন্টস এন্ড মেকানিক্যাল ব্যারিয়ার্স। তিনটা হেডিং এ আমরা এখানে দেখিয়েছি। হোয়াট আর দ্য সেলুলার কম্পোনেন্টস। সেলুলার কম্পোনেন্টস এর ভেতরে আপনার ইনেট অ্যাকোয়ার্ডের মধ্যে আপনি যে সেলগুলার কথা বলেছেন সবগুলো এখানে লিখে দিবেন। কি কি সেল ছিল জাস্ট ওগুলো এখানে আবার দেওয়া হয়েছে। ম্যাক্রোফেজেস, T lymphocytes, B lymphocytes, natural killer cells, neutrophil, eosinophil, basophil and mast cells. এই সেলগুলো আপনি সেলুলার কম্পোনেন্টস এর মধ্যে দিয়ে দিলেন। এরপরে দেখেন আরেকটা কি আছে এখানে, হোয়াট আর দ্য সলিউবল কম্পোনেন্টস। সলিউবল কম্পোনেন্টস এর মধ্যে আপনি এখানে বলতে পারেন ইমিউনোগ্লোবিউলিনস দ্যাট আর কল্ড অ্যান্টিবডি, কমপ্লিমেন্টস, সাইটোকাইনস। এগুলো আসলে সবগুলাই আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। হোয়াট আর দ্য ইমিউনোগ্লোবিউলিনস or what are the antibodies, what are the complements, what are the cytokines। তো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমি শুধু এখানে জাস্ট হেডিং গুলো দেখাচ্ছি। ইমিউনোগ্লোবিউলিনস, কমপ্লিমেন্টস এন্ড সাইটোকাইনস এগুলোকে আমরা সলিউবল কম্পোনেন্টস এর আন্ডারে হেডিং এর মধ্যে দিচ্ছি। দেন হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার্স। মেকানিক্যাল ব্যারিয়ার্স এর মধ্যে আপনি এখানে বলতে পারেন ইনট্যাক্ট স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। এগুলো কিন্তু আপনার ইমিউনিটি দিতে সাহায্য করে। আপনার বডির ইনট্যাক্ট স্কিন, এনি টাইপ অফ মিউকাস মেমব্রেন সাচ এস ভ্যাজাইনাতে যে মিউকাস মেমব্রেন থাকে বা আপনার উপগহ্বরে যেসব মিউকাস মেমব্রেন থাকে, এনি টাইপ অফ মিউকাস মেমব্রেন। রেসপিরেটরি সিলিয়া, রেসপিরেটরি সিলিয়া কিভাবে কাজ করে, আপনি হাঁচি বা কাশি দেওয়ার সময় রেসপিরেটরি সিলিয়া গুলো আপনার ইমিউন সিস্টেমের পার্ট হিসেবে কাজ করে। এরপর দেখেন যে নর্মাল ফ্লোরা অফ থ্রট, কলন এন্ড ভ্যাজাইনা। নর্মাল ফ্লোরা মানে কি, এটাও আমাদের একটা ক্লাস আছে। হোয়াট আর দ্য নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা মানে হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, বডির কোন কোন অংশে ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো আপনার
ইমিউনিটি দিতে সাহায্য করে, এগুলো আমরা পরে কোনো ক্লাসে আলোচনা করব। তাহলে নর্মাল ফ্লোরা অফ থ্রট, কোলন এন্ড ভ্যাজাইনা, এগুলোকে আমরা বলবো মেকানিক্যাল ব্যারিয়ার্স। তাহলে কি কি দেখলাম? সেলুলার কম্পোনেন্টস, সলিউবল কম্পোনেন্টস এন্ড মেকানিক্যাল ব্যারিয়ার্স। সেলুলার কম্পোনেন্টস এর আন্ডারে আপনি সেলগুলো দিয়ে দিবেন, সলিউবল কম্পোনেন্টস এর আন্ডারে আপনি ইমিউনোগ্লোবুলিন, কমপ্লিমেন্ট, সাইটোকাইনস এগুলো বলতে পারেন। আর মেকানিক্যাল ব্যারিয়ার্স এর আন্ডারে আপনি বডির ইনট্যাক্ট স্কিন অর মিউকাস মেমব্রেন, রেসপিরেটরি সিলিয়া এন্ড নরমাল ফ্লোরা অফ থ্রট, কোলন এন্ড ভ্যাজাইনা এগুলোকে বলতে পারেন। তাহলে এটাও কিন্তু আমাদের একটা এসিকিউ এর কোশ্চেন, হোয়াট আর দ্য কম্পোনেন্টস। ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা কোশ্চেন, এটাও আমাদের এসিকিউ এর একটা কোশ্চেন এবং আপনার ভাইভা বোর্ডেরও একটা কোশ্চেন। আপনারা অনেকেই জানেন, ফার্স্ট প্রব, সেকেন্ড প্রব যারা দিয়ে এসেছেন তারা জানেন যে আপনাদের এখন সবকিছু কিন্তু কার্ড কোশ্চেনের মাধ্যমে অ্যান্সার করতে হয়। আমাদের থার্ড প্রবেও সেম, আপনার ভাইভা বোর্ডে অনেকগুলো কার্ড থাকবে, আপনার সামনে ইমিউনোলজি বক্স থেকে তুলতে হবে, অনেকগুলো কার্ড থাকবে, সেখানেও এরকম একটা কোশ্চেন থাকে, হোয়াট আর দ্য অর্গানস অফ ইমিউন সিস্টেম, অথবা রিটেনও থাকতে পারে। এই কোশ্চেনটা কিন্তু আপনার রিটেনেও থাকতে পারে বা এমসিকিউ তেও থাকতে পারে। আসলে অ্যান্সার গুলো আপনাদের তিনটা জিনিস চিন্তা করে তৈরি করা হয়েছে, রিটেন, ভাইভা এবং আপনার এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ, এসএকিউ এবং ভাইভা, এসব চিন্তা করে অ্যাড করা হয়েছে এই লেকচার গুলো। তাহলে হোয়াট আর দ্য ইমিউন অর্গানস যদি আপনি বলেন, তাহলে দেখেন কি কি অর্গানস আছে। আমরা অর্গানকে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে আপনার সেন্ট্রাল অর্গান, আরেকটা হচ্ছে পেরিফেরাল অর্গান। সেন্ট্রাল অর্গান আরেকটা হচ্ছে পেরিফেরাল অর্গান। সেন্ট্রাল অর্গান হচ্ছে প্রাইমারি ইমিউন অর্গান, আর পেরিফেরাল মানে আদার্স কি কি আছে সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ইমিউন অর্গানস। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল অর্গানের মধ্যে আমরা দুইটা অর্গানকে বলবো যারা হচ্ছে আপনার সেন্ট্রাল অর্গান হিসেবে কাজ করবে। আপনারা জানেন, অ্যানাটমিতে পড়ে এসেছেন, থাইমাস এন্ড বোন ম্যারো, এগুলা থেকেই আমাদের বেশিরভাগ সেল, যেগুলো আপনারা দেখেছেন যে যেসব সেল আছে ইমিউন সিস্টেমে, যেসব সেলস আছে, সেলস গুলা তৈরি হচ্ছে আপনার থাইমাস থেকে এবং বোন ম্যারো থেকে। এই জন্য আমরা বেশিরভাগ সেলই এইসব জায়গা থেকে তৈরি হয়, এই জন্য আমরা এটাকে বলবো সেন্ট্রাল অর প্রাইমারি ইমিউন অর্গানস। তো থাইমাস এবং বোন ম্যারো ছাড়াও আরো কিছু বডিতে আরো কিছু পার্টস আছে যারা হচ্ছে আপনার ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করে, এমন সেলগুলো তৈরি করে থাকে, সেগুলোকে আমরা বলবো পেরিফেরাল ইমিউন অর্গানস অর সেকেন্ডারি ইমিউন অর্গানস। সেখানে আপনার সেখানে কি কি আছে দেখেন, লিম্ফ নোডস, এগুলো আপনার ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করতে পারে। আপনার বডির অ্যাপেন্ডিক্স, এটাও আপনার ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করতে পারে। টনসিল, এটাও পার্টিসিপেট করতে পারে। অ্যাডেনয়েডস, পেয়ার্স, প্যাচেস অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো এই অর্গানগুলো আমাদের ইমিউন অর্গান হিসেবে কাজ করবে। কিছু হচ্ছে আপনার সেন্ট্রাল, দ্যাট ইজ থাইমাস এন্ড বোন ম্যারো, এন্ড কিছু হচ্ছে পেরিফেরাল অর সেকেন্ডারি, দ্যাট ইজ লিম্ফ নোডস, অ্যাপেন্ডিক্স, টনসিলস, adenoids and pairs, patches of gastrointestinal tracts. আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনে মোটামুটি আপনাদের এই কয়েকটা কোশ্চেনই আসলে আমাদের আসে এসএকিউতে। কি কি আমি বললাম ফার্স্ট থেকে আবার একটু বলি। হোয়াট ইজ ইমিউনিটি এন্ড ক্লাসিফাই ইমিউনিটি, দেন হচ্ছে হোয়াট আর দ্য সেলস অফ ইমিউন সিস্টেম, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম, difference between innate immunity and acquired immunity, difference between active and passive immunity, then what are the organs of immune system and what are the components of immune system. এখানে চারটা বা পাঁচটা কোশ্চেনের অ্যান্সার আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এরপরে দেখেন আরো কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো হচ্ছে হোয়াট আর দ্য সেলস অফ ইমিউন সিস্টেম। অলরেডি আপনারা দেখেছেন সেল কি কি আছে। তো এই সেলগুলোর ফাংশন গুলা আপনার রিটেনে অনেক সময় আসে, কিছু স্পেসিফিক সেলের ফাংশন রিটেনে আপনি দেখবেন এসএকিউতে এই কোশ্চেন গুলো আসে, ফাংশন গুলো। তো সেগুলো আমরা একটু শর্টকাটে দেখে নিই যতটুকু আপনার রিটেনের জন্য লাগে। আচ্ছা, প্রথমেই আপনার জানতে হবে হোয়াট আর দ্য ইমিউনো কম্পিটেন্ট সেল। হোয়াট ইজ ইমিউনো কম্পিটেন্ট সেল? ঠিক আছে, হোয়াট আর দ্য ইমিউনো কম্পিটেন্ট সেল। ইমিউনো কম্পিটেন্ট সেল বলতে আমরা কি বুঝি এবং কোন সেলগুলোকে আমরা ইমিউনো কম্পিটেন্ট সেল বলবো।
আসলে এতক্ষণ পর্যন্ত আমি প্রথমেই যে সেলগুলা দেখিয়েছি সবগুলাই ইমিউনোকম্পিটেন্ট সেল। তাহলে দেখেন, all the cells which participate in immunological reaction are collectively called immunocompetent cell. ইমিউনোকম্পিটেন্ট সেল মানে যে সেলগুলো ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনে কাজ করে আপনার বডিতে, সবগুলাকেই আমরা একসাথে ইমিউনোকম্পিটেন্ট সেল বলি। ঠিক আছে? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, মাস্ট সেল, ইওসিনোফিল, বেজোফিল, এই সবগুলাকে আমরা বলবো ইমিউনোকম্পিটেন্ট সেল। মানে এই সেলগুলো আমার ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। ঠিক আছে? তাহলে এই সেলগুলোকে আমি বলবো একসাথে কালেকটিভলি আমরা বলি ইমিউনোকম্পিটেন্ট সেল। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের ভাইভাতে ফেস করতে হতে পারে, জিজ্ঞেস করে যে ইমিউনোকম্পিটেন্ট সেলগুলো তো বললা, এখন বলো যে ইমিউনো ডেফিসিয়েন্সি মানে কি, ইমিউনো ডেফিসিয়েন্ট কখন বলি আমরা? তো যখন আপনার ইমিউন সিস্টেম ভালোভাবে কাজ করে সেটাকে আমরা বলি ইমিউনো কম্পিটেন্ট। ঠিক আছে? আর যখন আমার ইমিউন সিস্টেমটা ভালোভাবে কাজ করে না তখন সেটাকে আমরা বলি ইমিউনো ডেফিসিয়েন্ট। এগুলো আসলে পরের ক্লাসগুলোতে, পরবর্তীতে অন্যান্য ক্লাসগুলোতে আরো ডিটেইলস আমি আপনাদের দেখাবো। এখানে আপনি জাস্ট ইমিউনো কম্পিটেন্ট সেল কি কি আছে সেগুলো একটু দেখে নিলেন। হোয়াট আর দ্য ইমিউনো কম্পিটেন্ট সেলস। আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন, হোয়াট আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কিছু কিছু সেল আছে আমাদের বডিতে যেগুলোকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সেগুলো কি কি? এখানে আপনাদের একটু খটকা লাগতে পারে, কিছু কিছু জিনিস আছে দেখেন, ক্লাস 2 এমএইচসি, CD4 পজিটিভ টি সেল, এই জিনিসগুলো একটু খটকা লাগতে পারে। এগুলো আসলে আপনাদেরকে যখন আমি এমএইচসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এই ক্লাসটা পড়াবো তখন এগুলো আরো ইজি হবে। আপনি জাস্ট এখন শুধু একটু দেখে রাখেন, cells that display antigens associated with class 2 MHC molecule to CD4 positive T cells are called antigen presenting cells. তাহলে যে সেলগুলো অ্যান্টিজেন প্রেজেন্ট, এখন এটুকু আপনি জেনে রাখেন, যে সেলগুলো অ্যান্টিজেন প্রেজেন্টেশনে হেল্প করে আপনার বডি, সেগুলোকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্ট করে কার কাছে? CD4 পজিটিভ টি লিম্ফোসাইটের কাছে। ঠিক আছে? আর এই প্রেজেন্টেশনের সময় হেল্প করে ক্লাস 2 এমএইচসি মলিকিউলগুলো। ঠিক আছে? তো এইটুকু একটু জেনে রাখেন, যে সেলগুলো ধরেন আপনার বডিতে একটা অ্যান্টিজেন ঢুকলো, এনি ভাইরাস অর এনি ব্যাকটেরিয়া, সেই অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে এই সেলগুলো কার কাছে? CD4 পজিটিভ টি সেলের কাছে। ঠিক আছে? CD4 পজিটিভ টি লিম্ফোসাইটের কাছে। এগুলাকে আমরা বলবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো CD4 পজিটিভ টি লিম্ফোসাইট গুলো সেই অ্যান্টিজেনটাকে পরবর্তীতে কি করে? ডিস্ট্রয় করে আর কিল করে, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে কোন কোন সেলগুলো? দেখেন, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এন্ড বি লিম্ফোসাইটস। ঠিক আছে? এগুলোকে আমরা বলি প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। ডেনড্রাইটিক সেলস, ম্যাক্রোফেজেস এন্ড বি লিম্ফোসাইটস। তাহলে যেই সেলগুলো অ্যান্টিজেন প্রেজেন্টেশনে হেল্প করে CD4 পজিটিভ টি লিম্ফোসাইটের কাছে, সেই সেলগুলোকে আমরা বলবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে আমাদের বডিতে? প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। প্রফেশনাল মানে এই সেলগুলোই, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই সেলগুলোই আপনার অ্যান্টিজেন প্রেজেন্টেশনে হেল্প করবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এর কাজ হচ্ছে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করা CD4 পজিটিভ টি লিম্ফোসাইটের কাছে। টি লিম্ফোসাইট আবার দুই রকম আছে, CD4 পজিটিভ টি লিম্ফোসাইট, CD8 পজিটিভ টি লিম্ফোসাইট। তো CD4 পজিটিভ টি লিম্ফোসাইটের কাছে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করবে সেই সেলগুলো কে কে? ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এন্ড বি লিম্ফোসাইট। ঠিক আছে? এখন আমি আপনাদের এসএকিউতে কাজে লাগবে এরকম কয়েকটা জিনিস একটু দেখাচ্ছি। দেখেন যে টি লিম্ফোসাইট, ঠিক আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এসএকিউতে আসে বা ভাইভাতে ফেস করতে হয়। টি লিম্ফোসাইটের অরিজিন, টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন, এই জিনিসগুলো আপনারা একটু দেখেন। টি লিম্ফোসাইটস এর অরিজিন কোথায়? বোন ম্যারোতে। বডির বোন ম্যারো থেকে টি লিম্ফোসাইট গুলো তৈরি হয়। তৈরি হওয়ার পরে এদের আবার ম্যাচিওর হতে হয়। ইমিউন সিস্টেমে কাজ করার পূর্বে এদেরকে আবার ম্যাচিওর হতে হয়। ম্যাচুরেশনটা হবে আপনার বডির থাইমাসে। ঠিক আছে? অরিজিন হবে বোন ম্যারোতে এবং ম্যাচুরেশন হবে থাইমাসে। What are the subsets of T lymphocyte or classify T lymphocyte? T lymphocyte এর ক্লাসিফিকেশন দেখানো হয়েছে এখানে। T
টি লিম্ফোসাইট যেটা আপনারা দেখলেন ওটার কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, এটাও কিন্তু আপনাদের লাগে। ঠিক আছে, তাহলে ক্লাসিফাই যদি বলি তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে CD4 পজিটিভ টি লিম্ফোসাইট এন্ড CD8 পজিটিভ টি লিম্ফোসাইট। এখানে কেন আমরা CD4 পজিটিভ CD8 পজিটিভ এরকম কেন বলছি, এরকম একটা কোশ্চেন আপনাদের আসতে পারে মাথায়, কেন এটাকে CD4 বলছে, কেন এটাকে CD8 বলছে। আসলে টি লিম্ফোসাইট গুলো আমি একে দেখাতে পারলে আরো ভালো হতো, আপনারা রিভিউ লেন্সের মধ্যে দেখবেন ওখানে ছবি দেওয়া আছে। ঠিক আছে, CD4 পজিটিভ টি লিম্ফোসাইট, CD8 পজিটিভ টি লিম্ফোসাইট এগুলোর ছবি দেওয়া আছে। টি লিম্ফোসাইট গুলো কিরকম থাকে, গোল গোল থাকে, ওদের সারফেসে কিছু রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর গুলো যদি সেই রিসেপ্টর গুলাকে আমরা যে CD4 CD8 এগুলো হচ্ছে রিসেপ্টর। ঠিক আছে, তো যে টি লিম্ফোসাইট গুলো CD4 রিসেপ্টর ক্যারি করে সেগুলোকে আমরা বলি CD4 পজিটিভ টি সেলস, আর যেই টি লিম্ফোসাইট গুলো আপনার CD8 রিসেপ্টরটাকে ক্যারি করে সেগুলোকে আমরা বলি CD8 পজিটিভ টি লিম্ফোসাইট। তাহলে লার্জ হেডিং এ আমরা এভাবে ভাগ করতে পারি CD4 পজিটিভ টি লিম্ফোসাইট এন্ড CD8 পজিটিভ টি লিম্ফোসাইট। ঠিক আছে, এখন CD4 পজিটিভ টি লিম্ফোসাইটকে আপনি আবার দুইটা ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে টি হেল্পার 1 সেল আর একটা হচ্ছে টি হেল্পার 2 সেল। এগুলোর ফাংশন এক একটার এক এক রকম, এই জন্য এই ফাংশনের উপর ভিত্তি করে আসলে টি হেল্পার 1 টি হেল্পার 2 এরকম আপনার ক্লাসিফিকেশন করা হয়েছে CD4 টাকে। এরপর দেখেন CD8 টাকে আবার কি করা হয়েছে, CD8 টাকে আবার আপনার ক্লাসিফাই করা হয়েছে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল, CD8 পজিটিভ সাপ্রেসর টি সেল। ফাংশনের উপর ভিত্তি করে এই নামগুলো আসলে দেওয়া হয়েছে। সাইটোটক্সিক মানে যেই CD8 টি লিম্ফোসাইট গুলো সেলকে কিল করে সেগুলোকে বলে সাইটোটক্সিক টি সেল, আর যেই CD8 পজিটিভ টি লিম্ফোসাইট গুলো অন্য সেলের ফাংশনকে সাপ্রেস করে সেগুলোকে আমরা বলি CD8 পজিটিভ সাপ্রেসর টি সেল। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা যদি আসে আপনি এভাবে অ্যান্সার করতে পারেন টেবিল ছক আকারে বা টেবিল আকারে। টি লিম্ফোসাইট সেটাকে আমরা রিসেপ্টরের উপর ভিত্তি করে CD4 আর CD8 দুই ভাগে ভাগ করলাম। CD4 কে আবার হেল্পার T1, হেল্পার T2, হেল্পার টি হেল্পার 1, টি হেল্পার 2 এন্ড CD8 কে আমরা আবার সাইটোটক্সিক এন্ড সাপ্রেসর এই দুইটা ভাগে ভাগ করতে পারি। এখন দেখেন অনেকগুলা ফাংশন দেওয়া আছে এখানে টি লিম্ফোসাইটের ফাংশন। হোয়াট আর দা ফাংশন অফ টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের ফাংশন গুলো কি কি, টি লিম্ফোসাইট কি কাজ করে, অনেকগুলা কাজ করে। আপনার কাছে এগুলো এখন খুব খটকা লাগবে, তারপরে কিন্তু এগুলো মুখস্থ করতে হয় আমাদের এসিকিউ এর অ্যানসার গুলো দেওয়ার জন্য। ঠিক আছে, হোয়াট আর দা ফাংশনস অফ টি লিম্ফোসাইট, হোয়াট আর দা ফাংশন অফ বি লিম্ফোসাইট, এরকম একটা কোশ্চেন কিন্তু আপনাদের ফেস করতে হয়। তাহলে দেখেন যে টি লিম্ফোসাইট কি কি ফাংশন করে, কি কি কাজে হেল্প করে বডির। কিছু আছে আপনার রেগুলেটরি ফাংশন, কিছু আছে ইফেক্টর ফাংশন। এভাবে হেডিং করেও যদি আপনি মনে না রাখতে চান তাহলে একেবারে লিখতে পারেন 1 2 3 4 এভাবে। টি হেল্পার 1 কি কাজ করে, টি হেল্পার 2 কি কাজ করে। দেখেন এরা কিছু সাইটোকাইনস রিলিজ করে। টি হেল্পার 1 ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2, গামা ইন্টারফেরন এগুলো রিলিজ করে। দেন এগুলো কি করে, ইন্টারলিউকিন 2 অ্যাক্টিভেট করে CD4 এন্ড CD8 টি সেল, আর গামা ইন্টারফেরন অ্যাক্টিভেট করে ম্যাক্রোফেজকে। ঠিক আছে, তাহলে টি হেল্পার 1 আমরা যেটা দেখলাম CD4 এর ক্লাসিফিকেশন ছিল টি হেল্পার 1, আর আগের স্লাইডটা একটু দেখি। CD4 এর ক্লাসিফিকেশন ছিল টি হেল্পার 1 এন্ড টি হেল্পার 2। এখন দেখেন টি হেল্পার 1 কি কাজ করে। টি হেল্পার 1 রিলিজ করে ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন নামে দুইটা সাইটোকাইন। এখন দেখেন ইন্টারলিউকিন 2 কি করতে আবার হেল্প করে, ইন্টারলিউকিন 2 আবার সেই CD4 এন্ড CD8 সেলগুলোকে অ্যাক্টিভেশনে হেল্প করে। ঠিক আছে, আর গামা ইন্টারফেরন গুলো কি করে, গামা ইন্টারফেরন গুলো আপনার বডিতে যেসব ম্যাক্রোফেজ তৈরি হচ্ছে তাদেরকে অ্যাক্টিভেট করতে হেল্প করে। এরপরে দেখেন টি হেল্পার 2 সেল এগুলো কি করে, এগুলো হচ্ছে রিলিজ করে আরো কিছু ইন্টারলিউকিনস, ইন্টারলিউকিনস 4, ইন্টারলিউকিনস 5। এরা দেন কি করে, এরা হচ্ছে আপনার বি লিম্ফোসাইট গুলাকে অ্যাক্টিভেশনে হেল্প করে। তাহলে টি হেল্পার 1, টি হেল্পার 2 এই সেলগুলোর ফাংশন কি, অন্য সেলগুলাকে অ্যাক্টিভেশনে হেল্প করে, এজন্য এদের নাম হেল্পার। ঠিক আছে, অন্য সেলের অ্যাক্টিভেশনে হেল্প করে। সেই সেলগুলো কি কি, কোন কোন সেলের অ্যাক্টিভেশনে হেল্প করে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, CD4, CD8 টি সেল, ম্যাক্রোফেজ এন্ড বি লিম্ফোসাইটস। তাহলে টি হেল্পার 1
অ্যাক্টিভেশনে হেল্প করে আপনার CD4 CD8 এন্ড ম্যাক্রোফেজকে, আর টি হেল্পার 2 অ্যাক্টিভেট করতে হেল্প করে বি লিম্ফোসাইটকে। ঠিক আছে, আপনার যদি এভাবেও মনে না রাখতে চান তাহলে আরো শর্টকাট করতে পারেন, ইন্টারলিউকিন গুলো স্কিপ করতে পারেন। ইন্টারলিউকিনের নামগুলো স্কিপ করে জাস্ট হচ্ছে আপনি লিখে দেবেন টি হেল্পার 1 সেল অ্যাক্টিভেশন করে CD4 এন্ড CD8 কে, টি হেল্পার 2 সেল আপনার অ্যাক্টিভেট করে বি লিম্ফোসাইটকে। এরপর দেখেন আপনার ইফেক্টর ফাংশন আছে কিছু, সেগুলো কি কি? ইফেক্টর ফাংশন গুলো মেইনলি আমাদের CD8 যেটা আমরা দেখিয়েছি, CD8 সেলগুলো দিয়ে থাকে। ইফেক্টর ফাংশন একটা হচ্ছে দেখেন CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল কিল ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল এন্ড অ্যালোগ্রাফট সেল। ঠিক আছে, CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল, একটু আগে যে ক্লাসিফিকেশনটা আমি দেখিয়েছি, একটা দেখেন সাইটোটক্সিক টি সেল, CD8 এর মধ্যে দুটো আমি ক্লাসিফিকেশন করেছি, একটা হচ্ছে সাইটোটক্সিক আর একটা হচ্ছে সাপ্রেসর। সাইটোটক্সিক টি সেল গুলো কিল করে কাকে? ভাইরাস ইনফেক্টেড সেলকে। আপনার বডিতে যে ভাইরাস ঢুকলো, ভাইরাসটা যে সেলগুলোকে ইনফেক্ট করছে তাদেরকে কিল করতে সাহায্য করে। সাইটোটক্সিক মানে কি? আমি একটু আগে বলেছি সাইটোটক্সিক মানে অন্য সেলকে কিল করে, এরকম টি লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে এদের কাজ হচ্ছে অন্য সেলকে কিল করা। কোন কোন সেলকে কিল করবে? ভাইরাস ইনফেক্টেড সেল, এনি টিউমার সেল, আপনার বডিতে যে টিউমার সেলগুলো তৈরি হচ্ছে তাদেরকে কিল করে। আর অ্যালোগ্রাফট সেল, অ্যালোগ্রাফট সেল মানে হচ্ছে আপনি যখন গ্রাফটিং করেন অথবা অনেক সময় কি করি, স্কিন গ্রাফট করি বডির এক পাশে এক জায়গা থেকে আরেক পাশে, সেই সেলগুলোকে অনেক সময় কি হয়, গ্রাফট রিজেকশন হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার সেই সেলগুলোকে কিল করতে পারে। ঠিক আছে, সাইটোটক্সিক টি সেল কি করে? ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল এন্ড অ্যালোগ্রাফট সেলগুলোকে কিল করে। এরপরে দেখেন সাপ্রেসর টি সেল, CD8 পজিটিভ সাপ্রেসর টি সেলের ফাংশন কি? সাপ্রেস মানে কি? আমি একটু আগে বলেছি যে টি লিম্ফোসাইট গুলো অন্য সেলের ফাংশনকে সাপ্রেস করে। কোন সেল? CD4 পজিটিভ টি সেল। ঠিক আছে, এর ফাংশনকে সাপ্রেস করে। তাহলে এখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে, এটা একটু কঠিন জিনিসটা, আপনি এখানে এগুলো মুখস্থ করবেন। বেসিক্যালি আপনার কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার করতে হতে পারে। হোয়াট আর দ্য ফাংশনস অফ টি লিম্ফোসাইটস, অথবা আপনার একটা শর্ট নোট থাকতে পারে টি লিম্ফোসাইটের উপর একটা শর্ট নোট। সেক্ষেত্রে আপনি এখানে শুরু করবেন অরিজিন, ম্যাচুরেশন। অরিজিন হচ্ছে আপনারা দেখেছেন যে বোন ম্যারো, ম্যাচুরেশন হচ্ছে থাইমাসে। দেন হোয়াট আর দ্য ফাংশনস অফ টি লিম্ফোসাইটস, তখন আপনি টি হেল্পার 1, টি হেল্পার 2, CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল, CD8 পজিটিভ সাপ্রেসর টি সেল, এদের ফাংশনগুলো একটা একটা করে লিখে দিবেন। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা সব রিভিউ লেন্সের মধ্যে দেখবেন। রিভিউ লেন্সে কিন্তু ছকছক করে সুন্দর করে এই কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখেন বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটটা একটু ইজি টি লিম্ফোসাইটের থেকে, আমি বলবো। বি লিম্ফোসাইটের অরিজিন এবং ম্যাচুরেশন দুটাই হচ্ছে আপনার বোন ম্যারো। দেন এর ফাংশনও খুব অল্প কিন্তু ইম্পর্টেন্ট, অল্প হলেও ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। কি ফাংশন করে, এদের কাজ কি? বি লিম্ফোসাইট ফার্স্টে ডিফারেন্সিয়েট করে প্লাজমা সেল। ডিফারেন্সিয়েশন মানে আপনি বাংলায় যদি বলতে চান পরিণত হয়। বি লিম্ফোসাইটটা ফার্স্টে প্লাজমা সেলে রূপান্তরিত হয়, দেন প্লাজমা সেলগুলো কি করে? অ্যান্টিবডি প্রডিউস করতে হেল্প করে আমাদের বডি। ঠিক আছে, বি লিম্ফোসাইটের মেইন ফাংশনই হচ্ছে আপনার অ্যান্টিবডি তৈরি করা। আরেকটা একটু আগে আপনারা দেখেছেন, এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। দে ক্যান প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেল্পার টি সেল। একটু আগে আমি বলেছি হোয়াট আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সেখানে এক্সাম্পলে আপনারা দেখেছিলেন যে বি লিম্ফোসাইট কিন্তু একটা এক্সাম্পল ছিল। তাহলে বি লিম্ফোসাইটের শর্ট নোটে আপনারা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। এখানে একটা জিনিস দেখেন, টি লিম্ফোসাইটের অরিজিন এবং ম্যাচুরেশন কিন্তু আলাদা আলাদা ছিল। অরিজিন ছিল বোন ম্যারো, ম্যাচুরেশন ছিল থাইমাস। বি লিম্ফোসাইটের ক্ষেত্রে আপনি দেখেন অরিজিন এবং ম্যাচুরেশন সেম জায়গা থেকেই হচ্ছে, বোন ম্যারো থেকে হচ্ছে। ঠিক আছে, আর এটার মেইন ফাংশন হচ্ছে আপনার বডির অ্যান্টিবডি প্রোডাকশন করা। আচ্ছা, এরপরে দেখেন এই এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলাকেই আপনার আবার টেবিল আকারে লিখতে হতে পারে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। এটা অনেক ক্লামজি যদি আপনার মনে হয়ে থাকে, স্লাইডটা অনেক ক্লামজি যদি মনে হয়ে থাকে, আপনি এটা আরো ভালো দেখতে পারেন আপনার রিভিউ লেন্সে। আপনি এই ছকটা পেয়ে যাবেন টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের ডিফারেন্স। এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলাই জাস্ট আপনি ডিফারেন্স আকারে ছক আকারে লিখে দিতে পারেন। ঠিক আছে, এভাবেও আসে আর কি কোশ্চেনটা। তাহলে দেখেন আপনি ম্যাচুরেশন, এখানে একটা আপনার ডিফারেন্স আছে।
টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন হচ্ছে থাইমাসে, বি লিম্ফোসাইটের ম্যাচুরেশন হচ্ছে বোন ম্যারোতে। এখানে দেখেন কিছু সারফেস টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের সারফেসে কিছু রিসেপ্টর থাকে, সেগুলো এখানে বলা হয়েছে। আইজিএম রিসেপ্টর কার সারফেসে থাকে? বি লিম্ফোসাইটের সারফেসে, ঠিক আছে। CD3 প্রোটিন এটাও এক ধরনের রিসেপ্টর, এটা কার সারফেসে থাকে? এটা থাকে টি লিম্ফোসাইটে। দেন দেখেন ইমিউনোগ্লোবিউলিন অর অ্যান্টিবডি সিনথেসিসে হেল্প করে কে? বি লিম্ফোসাইট। রেগুলেটর অফ অ্যান্টিবডি সিনথেসিস, অ্যান্টিবডি সিনথেসিসকে আবার রেগুলেট করে টি লিম্ফোসাইট, ঠিক আছে। সিনথেসিস করে বি লিম্ফোসাইট, কিন্তু এই ফাংশনটাকে আবার রেগুলেট করে কে? টি লিম্ফোসাইট। এরপর দেখেন ইন্টারলিউকিন গুলো রিলিজ করে কে? টি লিম্ফোসাইট। ইন্টারলিউকিন 2, 4, 5 আমি একটু আগে আপনারা দেখেছেন। ইফেক্টর অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, এটাকে টি লিম্ফোসাইট। এন্ড ফাংশন অ্যাজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটাকে এটা হচ্ছে আপনার বি লিম্ফোসাইট। আপনার যদি স্লাইডটা ক্লামজি লাগে, আমি আগেও বলেছি, আপনি এটা রিভিউ লেঞ্জে কিন্তু এই স্লাইডটা আপনি পেয়ে যাবেন, এই ছকটা রিভিউ লেঞ্জের একদম যে লেটেস্ট এডিশনটা এসেছে সেটা আপনি ফলো করতে পারেন। এরপরে দেখেন ম্যাক্রোফেজ, এটাও কিন্তু আপনার এসিকিউতে এই কোশ্চেনটা আসে শর্ট নোট, ম্যাক্রোফেজ, ঠিক আছে। তাহলে ম্যাক্রোফেজের অরিজিন, ম্যাক্রোফেজ তৈরি করে কে? আমাদের বডির বোন ম্যারো, ঠিক আছে। ম্যাক্রোফেজের ফাংশন কি এটা যদি আপনাকে জিজ্ঞেস করে তখন আপনি এই কয়েকটা ফাংশন লিখতে পারেন। এটা ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। আপনারা প্যাথোলজিতে, আপনারা যারা ফোর্থ ইয়ারে আছেন, থার্ড প্রপ দিবেন, তারা অলরেডি প্যাথোলজিও শুরু করেছেন মাইক্রোবায়োলজির সাথে সাথে, সেখানে আপনারা ফ্যাগোসাইটোসিস কি এটা ডেফিনেশন করেছেন। ফ্যাগোসাইটোসিস মানে কি? আপনার বডিতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকলে সেটাকে একটা প্রসিডিওরের মাধ্যমে কিল করা বা খেয়ে ফেলা, সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসে হেল্প করে কে? ম্যাক্রোফেজ, ঠিক আছে। তাহলে ফ্যাগোসাইটোসিস হচ্ছে ম্যাক্রোফেজের একটা ফাংশন, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলা। এরপর দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে ম্যাক্রোফেজ, ঠিক আছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে তিনটা সেল, একটু আগে আমি দেখিয়েছি। একটা হচ্ছে আপনার বি লিম্ফোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, আর একটা হচ্ছে আপনার ডেনড্রাইটিক সেল, ঠিক আছে। তাহলে এটার সেকেন্ড ফাংশন কি? এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্ট করে কার কাছে? সেটাও আমি একটু আগে বলেছি, CD4 পজিটিভ টি লিম্ফোসাইটের কাছে। আর এই প্রেজেন্টেশনে হেল্প করে কে? ক্লাস 2 এমএইচসি প্রোটিন, ঠিক আছে। ক্লাস 1 এমএইচসি প্রোটিন, ক্লাস 2 এমএইচসি প্রোটিন, এগুলো কি? এগুলো আমি পরবর্তী কোনো ক্লাসে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। এরপর দেখেন কিছু সাইটোকাইনস প্রোডাকশনে হেল্প করে, সেগুলো কি কি? ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এন্ড ইন্টারলিউকিন 8, ঠিক আছে। তাহলে ম্যাক্রোফেজের ফাংশন কি? এই তিনটা ফাংশন আপনি লিখতে পারেন। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল and it can produce some cytokines such as interleukin 1, interleukin 8 and tumor necrosis factor। আর এটা তৈরি হচ্ছে কোথা থেকে? বোন ম্যারো থেকে। এটার ম্যাচুরেশনের দরকার নেই, ঠিক আছে। বোন ম্যারো থেকেই ও একবারে তৈরি হয়ে ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, এরপরে আপনি দেখেন ন্যাচারাল কিলার সেল, এনকে সেল, ক্যাপিটাল এন ক্যাপিটাল কে, এনকে সেল। এটা কি? এটাও আপনার শর্ট নোটে কিন্তু অনেক সময় থাকতে পারে, ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে। ন্যাচারাল কিলার সেলগুলোকে আমরা কি বলি? লার্জ গ্র্যানিউলার লিম্ফোসাইট। গ্র্যানিউলার লিম্ফোসাইট, এগুলো হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট যেগুলোর ভিতরে ছোট ছোট গ্র্যানিউল থাকে এবং সেলগুলো অনেক বড়। লার্জ গ্র্যানিউলার লিম্ফোসাইট। ন্যাচারাল কিলার সেলের আরেকটা নাম কি আপনাকে যদি জিজ্ঞেস করে তখন আপনি এটা বলতে পারেন যে লার্জ গ্র্যানিউলার লিম্ফোসাইটস। কিন্তু এখানে কি থাকবে? ইট ল্যাক টি সেল রিসেপ্টর। টি সেলের মতো টি লিম্ফোসাইটের মতো এদের কোনো রিসেপ্টর থাকবে না, ঠিক আছে। যে CD4, CD8 এই রিসেপ্টর গুলো থাকবে না। CD3 অথবা সারফেস আইজিএম, ইমিউনোগ্লোবুলিন ডি, এরকম কোনো রিসেপ্টর এদের গায়ে থাকবে না, কিন্তু এরা এক ধরনের লিম্ফোসাইট, ঠিক আছে। থাইমাস ইজ নট রিকোয়ার্ড ফর দেয়ার ডেভেলপমেন্ট, এদের ডেভেলপমেন্টের জন্য থাইমাসের প্রয়োজন নাই আদার লিম্ফোসাইটের মতো, ঠিক আছে, লিম্ফোসাইটের মতো। They are called natural killer cell because they are active without prior exposure and not enhanced by exposure, and it is not, their function is not specific, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে, আপনাকে জিজ্ঞেস করতে হবে এদিকে কেন ন্যাচারাল কিলার সেল বলে। এরা হচ্ছে আপনার কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যে কোনো অর্গানিজমকে ন্যাচারালি কিল করতে পারে, ঠিক আছে। কোনো
ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রায়র এক্সপোজারের প্রয়োজন হয় না, তোমাকে চিনে রাখার প্রয়োজন হয় না, এবং একবার ঢোকার পরে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া একবার ঢোকার পরে পরবর্তীতে ঢোকার পরে যে ইমিউন ন্যাচারাল কিলার সেলগুলো যে কিল করবে, এটার অ্যাকশনটা কিন্তু পরবর্তীতে বৃদ্ধি পাবে না, ঠিক আছে? এবং এটার ফাংশনটা স্পেসিফিক নয়, এই জন্য এটাকে আমরা বলি ন্যাচারাল কিলার সেল। এরা ন্যাচারালি কোন ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। এটা হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট। যদিও লিম্ফোসাইট এর গায়ে কোনো রিসেপ্টর থাকবে না, ঠিক আছে? CD4 পজিটিভ টি সেল, CD8 পজিটিভ টি সেল এগুলোর মতো এর গায়ে কোনো রিসেপ্টর থাকবে না, বা বি লিম্ফোসাইটের গায়ে যেমন ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন ডি থাকে, এদের গায়ে কোনো এরকম রিসেপ্টরও থাকবে না। আচ্ছা, এবার আপনি দেখেন কিছু ফাংশন আছে ন্যাচারাল কিলার সেলের, সেগুলো কি কি? এরা কিল করে ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেলকে, ঠিক আছে? ন্যাচারাল কিলার সেল গুলো কিল করে ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেলকে বাই সিক্রেটিং পারফোরিন এন্ড গ্র্যানজাইম। পারফোরিন এবং গ্র্যানজাইম নামে কিছু সাইটোটক্সিন রিলিজ করে এরা, যার মাধ্যমে ওরা ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেলকে কিল করতে পারে। আপনাকে এখানে আবার এই কোশ্চেনটার অ্যান্সার যখন আপনি দিবেন তখন আবার আপনাকে জিজ্ঞেস করবে বডির আর কোন সেল আছে যে হচ্ছে আপনার ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেলকে কিল করতে পারে। সেখানে আপনি কার নাম বলবেন? সেখানে আপনি বলবেন CD8 পজিটিভ টি লিম্ফোসাইট, ঠিক আছে? এরাও কিন্তু ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেলকে কিল করতে পারে। পার্টিসিপেট ইন ফাস্ট লাইগেন্ড মিডিয়েটেড অ্যাপোপ্টোসিস। আপনারা প্যাথোলজি যারা পড়ছেন তারা জানেন অ্যাপোপ্টোসিস মানে কি। অ্যাপোপ্টোসিস সম্পর্কে আলোচনা করলে আমার পুরো একটা ক্লাসই লাগবে এখানে। হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস, এটা আপনারা প্যাথোলজিতে পড়বেন, প্যাথোলজির একদম ফার্স্ট চ্যাপ্টারেই আছে, দেখবেন হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস, মেকানিজম অফ অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? একদম প্রথম রবিনসের প্রথম চ্যাপ্টারেই আপনারা এটা ডেফিনিশন, এটা প্রসিডিউরটা পাবেন অ্যাপোপ্টোসিস মানে কি, ঠিক আছে? এখানে যা শুধু একটু জেনে রাখেন যে ন্যাচারাল কিলার সেলটা অ্যাপোপ্টোসিসে হেল্প করে। এত কিছু যদি মনে না রাখতে চান, যা শুধু লিখবেন যে পার্টিসিপেট ইন অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস কি? এটা এক ধরনের বডির ফিজিওলজিক্যাল প্রসেস, ঠিক আছে? তাহলে এটা ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেলকে কিল করবে বাই সিক্রেটিং পারফোরিনস এন্ড এনজাইমস, এবং এটা হচ্ছে অ্যাপোপ্টোসিসে হেল্প করবে। দে ক্যান কিল উইদাউট এনি অ্যান্টিবডি, but antibody enhances effectiveness, a process that is called antibody dependent cellular cytotoxicity, ADCC, ঠিক আছে? এটাকে আপনি শর্টকাটে মনে রাখতে পারেন এভাবে যে they participate in antibody dependent cytotoxicity, এতটুকুই লিখবেন, ঠিক আছে? তাহলে ফাংশন অফ ন্যাচারাল কিলার সেল যদি আপনাকে বলে, আপনি বলবেন they can kill virus infected cell and tumor cell, they participate in apoptosis, and they participate in ADCC, antibody dependent cellular cytotoxicity. ADCC মানে কি? antibody dependent cellular cytotoxicity. তাহলে সেলস এর মধ্যে আমি এখানে কি কি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, what are the functions of T lymphocyte, what are the functions of B lymphocyte, what are the subsets of T lymphocyte or classify T lymphocytes, then macrophage and its function, natural killer cell and its function. এখানে আপনি যদি বই খুলেন, বইয়ের মধ্যে কিন্তু আরো অনেকগুলো সেলস আছে, ওগুলো আসলে ওরকম রিটেনের জন্য ওরকম লাগে না, তো এখানে এই জন্য আমি ওভাবে আলোচনা করিনি। কিন্তু আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, আপনাদের রিভিউ লেন্স থেকে কিন্তু ওই জিনিসটা দেখতে পারেন, আদার সেলের ফাংশন গুলো কি কি, ইওসিনোফিল, নিউট্রোফিল, এই সেলগুলো আপনার ইমিউন সিস্টেমে কাজ করছে, ফাংশন গুলো আপনারা ওখান থেকে দেখতে পারেন। কিন্তু ওগুলো আসলে ওরকম আপনার রিটেন বেস না, রিটেনের কোশ্চেন গুলো অতটা বেশি আসে না। কোশ্চেন তিনটাই বেশি আসে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ আর ন্যাচারাল কিলার সেলস, ঠিক আছে? তাহলে আজকে মোটামুটি আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে আপনি কমেন্টে জানাতে পারেন আমাকে, চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিতে, অথবা আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেটাও আমাকে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা অ্যান্সারটা দিয়ে দিতে। আর আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা যদি আরো ডিটেলস পড়তে চান, অনেকেই থাকে যে আরো ডিটেলস পড়তে চায়, আপনারা যদি ইমিউনোলজিতে আরো ভাস্ট করতে চান, আপনারা কুবির ইমিউনোলজি বললাম একটা বই, সেই বইটা আপনারা দেখতে পারেন। আর
যদি আপনারা বাস্ট পড়তে না চান, শর্টকাটে পড়তে চান, তাহলে তো আমি অবশ্যই বলবো যে আপনারা রিভিউ লেন্স যেটা আছে ওটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে? আর তাহলে আমার মনে হচ্ছে যে এতটুকুই আজকে আমরা এখানে শেষ করি। পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। আমার মনে হয় কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন বা একটা আইডিয়া পেয়েছেন ইমিউনোলজিতে ইমিউনোলজির ইন্ট্রোডাকশন এবং কি কি সেল। ঠিক আছে? তো এখন যেহেতু করোনা প্যান্ডেমিক চলছে, আপনারা সবাই সাবধানে থাকবেন, দোয়া করবেন একে অপরের জন্য, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।